বক্তব্য। প্রধান অতিথির বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা 12 আসনের সম্মানিত সংসদ পদপ্রার্থী, যাকে নিয়ে আমরা একটি সুন্দর হাতিরঝিল গড়ার স্বপ্ন দেখি, একটি সন্ত্রাস মুক্ত হাতিরঝিল গড়ার স্বপ্ন দেখি, একটি চাঁদাবাজ মুক্ত হাতিরঝিল গড়ার স্বপ্ন দেখি। আমাদের সেই প্রিয় নেতা জনাব সাইফুল আলম খান মিলন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, সঞ্চালক, বিশেষ অতিথি, সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 19শে জুন এবং 19শে জুনের আমরা ঠিক মাগরিবের আগ মুহূর্তে এখানে সমবেত হয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি যে গত বছরের জুলাই আগস্ট মাস ভরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং দেখতে দেখতে আমরা জুন মাস আসা মানে হলো জুন মাসের 5 তারিখে আমাদের 1 বছর পূর্ণ হয়ে যাবে, জুলাইয়ের 5 তারিখে। তো আজকে আমাদের তাই হিসাব বিকাশ করার সময় আছে। সময় এটাই, যদি সব কিছু শেষ হয়ে যায় তাহলে কপালে হাত দিয়ে আফসোস করা কোনো বুদ্ধিমানের কাজ না। আসুন দেখি জুলাই আন্দোলনের সে সমস্ত ভাই বোনেরা কেমন আছে। আলহামদুলিল্লাহ। মাত্র 3-4 দিন আগে গাজীপুরে আপনারা পত্রিকা দেখেছেন বা ইউটিউবে দেখতে পারেন যে গাজীপুরে একজন আহত ভাই ইন্তেকাল করেছেন। দেখেছেন না আপনারা? দাঁড়িয়ে সুন্দর এক ভদ্রলোক, ইয়াং একেবারে। তার আরো 10-15 দিন আগে বা 20 দিন আগে গোপালগঞ্জ বাড়ি, একসময় ছাত্রলীগ করত, সে ব্যাংককে হাসপাতালে ইন্তেকাল করেছে। একেবারে যুবক, তরুণ, যুবকও বলা যায় না, তাকে বলতে হয় তরুণ। যেদিন তিনি এই ছেলেটি ইন্তেকাল করে শাহাদত বরণ করে, তার 2 কি 3 দিন আগে পিনাকি ভট্টাচার্যের সাথে সে একটি ভিডিও কনফারেন্সে যোগদান করেছিল এবং সে তার স্বপ্নের কথা বলছিল যে আমি আশা করছি যে আমি শিগগিরই দেশে ফিরে আবার আমি দেশ গড়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করব। এই ছেলেটি কিভাবে আহত হয়েছে? এই ছেলেটি যাত্রাবাড়িতে আপনার রাস্তার মধ্যে, ওই যে বড় চিরাং রোড, এইখানে তার মাথায় গুলি লাগে, তার মাথার মগজ পর্যন্ত রাস্তায় আপনার ছিটকে পড়ছে। তাকে উন্নততর চিকিৎসার জন্য আপনার দেশের বাইরে পাঠানো হয়েছিল, কিন্তু আমরা তার জীবন ফিরিয়ে দিতে পারলাম না। বাংলাদেশে বহু তরুণ, যুবক, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, পুরুষ, নারী, শিশুরা জীবন দিয়েছে, আপনারা জানেন। আমরা সিদ্ধিরগঞ্জে গিয়েছিলাম আমির জামাতের সাথে। ছোট্ট বাচ্চা, মাস 2 কি 2.5 হবে তার বয়স, তার মা শহীদ হয়ে গেছে। গ্রামের মেয়ে, এই মায়ের বয়স 15, 16 বা 17, বড়দের 18 হবে, এর বেশি না। গ্রামের মেয়েতে এভাবে বিবাহ হয়। তার হাজবেন্ডরা দেখলাম 20 বছরের তরুণ, গার্মেন্টসে চাকরি করে। কিভাবে মারা গেল? সে মারা গেল ঘরের ভিতরে থেকে
চারিদিকে আওয়াজ, চিৎকার, কি হচ্ছে বাইরে দেখার জন্য জানলার কাছে অগ্রসর হয়েছে, অমনি ঘাতকের বুলেট এসে তাকে আঘাত করেছে আর সেই তরুণ মাতা ইন্তেকাল করেছেন। কাজেই আজকে স্বৈরশাসক আমাদেরকে ঘরের মধ্যেও একজন তরুণী মাতাকে নিরাপদে থাকতে দেয় নাই। আপনারা জানেন যে একটা হিন্দু পরিবার সিদ্ধিরগঞ্জেও আমরা তার সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু সে আসতে অস্বীকার করেছে। ওয়েল টু ডু ফ্যামিলি, ভালো ফ্যামিলি। আর তার ছোট্ট বাচ্চাটা আরো ছোট্ট বাচ্চার সাথে ছাদের উপরে খেলতেছিল, আর সেইখানে গুলির আঘাতে সে মারা যায়। আর আমাদের স্বৈর শাসক যাদেরকে তাদের নেতারা এখনো আপা বলে এবং জায়গায় জায়গায় নানান রকমের প্রোগ্রাম তারা করার প্রয়াস পাচ্ছে, তারা বলে আমরা তো হেলিকপ্টার দিয়ে পানি ছিটাইছি, হেলিকপ্টার দিয়ে পানি দিছে আপনাদেরকে ঠান্ডা করার জন্য। আর এই পানি এমনই পানি মানে আবাবিলের সেই মুখের পাথরের মতো আছে। এই পানি যার মাথায় পড়ছে সেই শেষ হয়ে। এভাবে আপনার প্রায় 2000-এর উপরে মানে মানুষকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে এই শহীদদের একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়েছে প্রথমবারের মতো। দ্বিতীয় খণ্ড আবার প্রকাশ করা হবে। সেখানে প্রায় 791 জনের আপনার শহীদদের তালিকা করা হয়েছে। এইভাবে আমাদের আপনারা জানেন যে আপনার আবু সাইদের কথা জানেন আপনারা, সেই রংপুরের আপনার অত্যন্ত স্বাভাবিক কৃষক পরিবারের ছেলে আবু সাইদ। এই আবু সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ত, আর সে যখন বুক পেতে দিছে গুলি করার জন্য, তখন সে ভাবতে পারে নাই, দুনিয়ার মানুষও তো ভাবতে পারে নাই যে আমারই দেশের লোকেরা, সেই পশ্চিমারা তো নাই, আমার দেশের লোকেরা কি আমার দেশের সন্তান বিশ্ববিদ্যালয় পড়ুয়া কৃষক বাপের ছেলেকে এভাবে গুলি করে মারবে? কিন্তু দেখা গেল যে না, আমাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে এবং আবু সাইদকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারা হয়েছে। এবং তখন এই আবু সাইদের মৃত্যুর পরও মামলা সাজানো হয়েছে যে না, এগুলা নিজেরা লাঠি ছোটার আঘাতে মারা গেছে। কি আশ্চর্য ব্যাপার! আমরা জানি উত্তরাতে মুগ্ধের কথা, সেই মুগ্ধ আপনার আন্দোলনরত নারী পুরুষ শিশুদের জন্য পানি নিয়ে সে ছুটছিল আর আওয়াজ তুলছিল, পানি লাগবে পানি। এরকম আওয়াজ তোলার পরে কেউ তাকে মারতে পারে? তার হাতে কোনো লাঠি ছিল না, তার হাতে কোনো অস্ত্র ছিল না, ইট পাটকেল ছিল না, কিছুই ছিল না। তারপরে তাকে পয়েন্ট ব্লক গুলি করে মারা হয়েছে। এগুলো আমাদের জানার কথা, এগুলো আমাদের জানা কথা, কিন্তু অজানা কাহিনী তো বহু আছে। সেই সবের কাহিনী আমরা খোঁজ রাখতে পারি না। যার হারাইছে সেই তো বোঝে। ওই আবু সাইদের মা ভাই বোনেরা বোঝে যে পরিবারে কোনো শিক্ষিত লোক নাই, সেই পরিবারের একজন ছেলে ইংরেজির মতো বিভাগে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকে, তখন অনেক স্বপ্ন বনে এই পরিবারগুলো, অনেক আশা তাদেরকে ঘিরে ধরে আর কি। আর যখন তার আশার বুক ভেদ করে ঘাতকের বুলেট তাদেরকে আজরাইলের কাছে পাঠাই দিল, তখন সেই পরিবারের শোকের মাতম তো সহ্য করার মতো নয়। আজও আপনার মুগ্ধর বাবা, আপনারা দেখেন না কয়েকদিন আগে মুগ্ধর বাবা এরকম চিৎকার করে কাঁদছে। তো কাজেই এই যে অবস্থা দেশে, এরপরে আহতদের লিস্টে তো অনেক বড় আছে। আজও পর্যন্ত
আপনার আইন ইনস্টিটিউটে যারা চোখ হারিয়েছে আংশিক বা পরিপূর্ণ অনাগত অনিশ্চিত ভবিষ্যৎ, এইভাবে আপনার বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে আমাদের এই চিটাং রোডের আশেপাশে, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় অসংখ্য তরুণরা তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে। আমরা যখন আপনার জনসভায় যাই বা এমনি যাই, তাদেরকে নিয়ে আমরা বসি, বয়সে একদম তরুণ, তারা তাদের চোখ হারিয়ে ফেলেছে। কাজে এই অবস্থায় এত আত্মত্যাগ, এত জীবনদান, এত শিশু হত্যা, নারী হত্যা, কৃষকের হত্যা, শ্রমিক ভূতের হত্যা, এত কিছুর পরও সাংবাদিক সাহিত্যিকরাও মৃত্যুবরণ করেছে। আমরা কি পেলাম, আমরা কি পেতে যাচ্ছি, এইটার হিসাব আজকে নিতে হবে। কি বলেন, হিসাব নিতে হবে না? একটি বড় দলের বড় দায়িত্বশীল, এর বেশি আমি বললাম না। কালকে রাত্রে পত্রিকা, আমি সাধারণত ফজরের আগে পত্রিকাগুলো দেখি। আজকাল পত্রিকা দেখার, পত্রিকা পাওয়ার দরকার নাই, আপনারা জানেন তো। দেখলাম যে একটি দল নির্বাচনে আসতে ভয় পায়। আর তিনি বললেন, আমি জিজ্ঞেস করি যে আপনি নিজে কখনো নির্বাচিত হয়েছিলেন? হন নাই তো, আপনি কখনো নির্বাচিত হবেন? গত নির্বাচনেও আপনার জামানত বাজেয়াপ্ত। কাজে আমরা নির্বাচিত হতে পারবো কিনা, নির্বাচনে আমরা ক্ষমতা দখল করতে পারবো কিনা, এইটা আমাদের পরবর্তী বিবেচনা। প্রথম বিবেচনা হলো আমরা চাই বাংলাদেশটা যেন আবার স্বৈরাচারের কাছে ফেরত না যায়। হাসিনা গেছে তার বাপের দেশে, সেইখানে থেকে যে ষড়যন্ত্র করতেছে, কিন্তু আজও পর্যন্ত আমরা কি শুনতে পাই? আমরা শুনতে পাই যে এখনো সেই রেট নাকি আরো বাইরে গেছে। কি বলেন, বুঝতে পারছেন না আপনারা? চাঁদার রেট নাকি বাইরে গেছে। তাহলে চাঁদাবাজ যদি থাকলো, লুটেরা যদি থাকলো, দখলদার যদি থাকলো, মস্তানি যদি থাকলো, তাহলে এত লোকের জীবনটা কেন দিল? এবং তারা যদি এসে জিজ্ঞেস করে যে আমার ছেলের আবু সাইদের মা যদি আজকে আমাদের আসে, জামাত ইসলামের আপনার কেন্দ্রীয় কার্যালয়ে আসে, আইসে যদি আমি আমির জামাতকে জিজ্ঞেস করে যে আপনি আমার ছেলের জীবন ফেরত দেন, হ্যাঁ, বিএনপির কাছে যদি যায় যে ছেলের জীবন ফেরত দেন, কারণ আপনারা তো কিছু পরিবর্তন করতে পারেন নাই। তিনি এই বক্তব্য রেখেছিলেন যে জামাত নির্বাচনে ভয় পাচ্ছে, কারণ নির্বাচন হইলে তাদের জিম্মেদারি ফাঁস হয়ে যাবে। তিনি একটা বক্তৃতায় বলেছেন যে এই আন্দোলনের সাথে আমরা নাই, এগুলো ছাত্রদের আন্দোলন, দেখছেন না? এই আন্দোলনের সাথে আপনারা নাই ছিলেন না, কাজে আন্দোলনের মর্মটা আপনারা বুঝবেন কোথেকে? আপনাদের মর্ম বোঝার কোনো দরকার নাই, মর্ম বোঝার আপনাদের সেই ক্ষমতা নাই। আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই, এখনো পর্যন্ত নাটোরের 10 থেকে 12 জন ভাইরা যাবজ্জীবন কারাদণ্ড হয়ে জেলে আছে, তারা জেলের অভ্যন্তরে আছে। এখনো পর্যন্ত ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাজাপ্রাপ্ত আসামি, ডক্টর মাসুদ সাজাপ্রাপ্ত আসামি, ডক্টর ইকবাল সাজাপ্রাপ্ত আসামি, এরকম আরো অসংখ্য ভাই বোনেরা সাজার ফলক দিয়ে ঘুরছে। কাজেই আমরা চাই যে বাংলাদেশে যেন স্বৈরাচারী প্রথার প্রবর্তন আর বন্ধ হয়ে যায়, স্বৈরাচার যেন উৎখাত হয়। এখন আসুন যে এইটা উৎখাত হয়েছে হলে কি করতে হবে। এইটা উৎখাত হইতে হলে আমাদের যেটা করতে হবে যে যারা আমাদের ভাই বোনদেরকে মারলো, যারা আমাদের শিশুদেরকে মারলো, তাদের বিচার হওয়া দরকার নাই। কাজে আমরা মনে করি বিচার দৃশ্যমান হইতে হবে, বিচার দৃশ্যমান হইতে হবে, বিচারকে এড়িয়ে চলা চলবে না। যাদের রক্ত
যাদের জীবন দিয়ে যারা বাংলাদেশের জমিনকে রক্তাক্ত করেছে, যাদের জীবনের বিনিময়ে, যাদের হাত পায়ের বিনিময়ে, যাদের চোখের বিনিময়ে আমরা এই তৃতীয় স্বাধীনতা পেয়েছি, ভাই ও বন্ধুরা, তাদের একমাত্র দাবি হলো এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। কাজেই প্রথমত আমরা বলি যে বিচার করতে হবে, তাড়াহুড়া করা চলবে না, বিচার করতে হবে। আমরা জানি আমাদের মনে সন্দেহ আছে, আমাদের ভয় আছে, জানি বা বিচারটা আবার মাঠে মারা না পড়ে। এরপরে একটা কথা আমরা বলতে চাচ্ছি, সেটা হলো সংস্কার। সাধারণভাবে আমাদের লোকেরা তো আমরা বুঝি না আবার সংস্কার কি জিনিস। সংস্কার এইটাই যে, যেমন ধরেন আমাদের হাইকোর্টের বিচারপতিরা নিয়োগ হয় দলীয় ভিত্তিতে। দলীয় ভিত্তিতে নিয়োগ হওয়ার কারণে সেখানে আপনার ওই শামসুদ্দিন মানিকের মতো লোকেরা বিচারপতি, মার্ডার কেসের লোকের মানে আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আপনার এই মার্ডার কেসের আসামি হাইকোর্টে জাজ হয়েছে, যার ফলে এদের পক্ষে স্বৈরাচারের আপনার দোষর হওয়া সম্ভব। এবং তারাই বলে যে আমরা শপথধারী আপনার ক্যাডার, শপথধারী ক্যাডার, তারা বিচারপতি, তিনারা শপথ নিয়ে বিচারপতি হচ্ছে, তারা ওই নৌকার পক্ষে কাজ করবে। কাজে এইটা পরিবর্তন, এইটাকে যদি বন্ধ করতে হয়, আমার দিকে তাকাইলে চলবে না, সিস্টেম পরিবর্তন করতে হবে। এই জন্য যে সংশোধনী আনা হয়েছে, আমরা জামাত ইসলামের সাথে একমত হয়েছি। আমরা বলেছি যে বিচারপতি নিয়োগ হবে, আসেন কে কে বিচারপতি হতে চান, আপনারা দরখাস্ত করেন, তারপর লিখিত পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে, আপনাদের খোঁজ না হবে আপনারা মামলার আসামি কিনা, আপনাদের যোগ্যতা আছে কিনা, তাইলেই তো বিচারপতি হতে পারবেন। কি বলেন, এটা ভালো না? কাজে আমরা এই সিস্টেমের পক্ষে আছি। আমরা মনে করি যে অনেক অন্যায় করার পরও ঘুষ খায় বিচারপতিরা, হাইকোর্টের বিচারপতিরা, তো তাদের কোনো চাকরি যায় না। এই জন্য অলরেডি সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিল বহাল রাখা হয়েছে, যেটা আগের সরকার রহিত করে দিয়েছিল। ইতিমধ্যে কয়েকজন বিচারপতিকে মানে বিদায় করা হয়েছে, আরো কিছু লাইনে আছে। আমরা মনে করি এই সিস্টেম বহাল করতে হবে। এরপরে আমাদের আপনার দেশের যিনি প্রাইম মিনিস্টার, তিনি, আমরা বলেছি দুইবারের বেশি কেউ প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। এইটা নিয়েও আবার বহাস তৈরি হয়েছে। আগে তারা নিজেরাই বলেছিলেন, কিন্তু এখন আবার তারা ঘুরে ফেরাই দিচ্ছেন। আবার আমরা বলেছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতা একশর্ত আধিপত্য তাদের থাকতে পারবে না। আপনার পত্রিকা বললে দেখবেন এনসিসি করার কথা বলা হয়েছে, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, সেখানে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। আজকের জনসভায় এত কথা বলা সম্ভব নয়, সেটা দিয়েছে। এর মাধ্যমে আমরা একটা ক্ষমতার ভারসাম্য আনতে চাচ্ছি। এটা করলে কি হবে? এটা করলে হবে যে আপনার একজনের পক্ষে স্বৈরাচার হয়ে মানে ওঠা সম্ভব না। স্বৈরাচার হইলেই তার লেগাম ধরে টান দেওয়ার একটা ব্যবস্থা হবে। কাজেই সেরকম একটা সিস্টেম আমাদের দরকার। এরপরে আমরা যে নির্বাচনের কথা বলছি, আমাদের নির্বাচন কমিশন কি প্রস্তুত আছে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য? প্রফেসর ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকার কি প্রস্তুত আছে? কাজে বিফোর উই গো ফর এনি ইলেকশন, আমাদেরকে অবশ্যই সরকারের ইলেকশন কমিশনারের সক্ষমতাকে নিশ্চিত করতে হবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে যে ভোট ডাকাতের নির্বাচন হবে না। আমাদেরকে নিশ্চিত করতে হবে যে সিলমারার নির্বাচন হবে না। আর আমাদেরকে নিশ্চিত করতে হবে ব্যালট ছিনতাইয়ের নির্বাচন হবে না। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। আমরা কি যথাযথ নির্বাচন চাই। সেই নির্বাচনে যেই নির্বাচিত হোক তাকে আমরা স্যালুট জানাই। কাজে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, দেশে প্রচুর ভুয়া ভোটার, অনেক ভুয়া ভোটার করে রাখা হয়েছে।
এই ভোটার তালিকা হালনাগাদ করতে হবে, যাতে ভুয়া ভোটারকে বাদ দেওয়া সম্ভব, বাদ দেওয়া যায় তারই ব্যবস্থা করতে হবে। এরপরে যে কথা বলতে চাচ্ছি যে আজকে বাংলাদেশের আপনার স্বৈরাচার সরকার, আমাদের আপনার একটা কথা বলা দরকার, আমাদের যারা মানে বড় দল তাদের অনেক স্যাক্রিফাইস আছে, এটা স্বীকার করতে হবে। তাদের স্যাক্রিফাইস আছে, তারাও অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের একজন ফাঁসিতে কাটতে ঝুলেছেন, আমাদের 5 জন ঝুলছেন, মোট 11 জন জেলের অভ্যন্তরে মারা গেছেন, তাদের একজন হয়েছে। তো কাজেই তাদের অবদানকে আমি ভালো করে দেখতে চাই না। বলছিলাম দুর্নীতির কথা। এখন আমি সব কিছু জোগাড় করে দিয়া পিঠা রাইডা নাকি পিঠা বানাইয়া আনছি যে আমরা 2 বানরে ভাগ করে খাবে আর কি, নাকি না 2 জনে ভাগ করে খাবে। এখন পিঠা ভাগের দায়িত্ব যদি বানরের কাছে দেন, তা বানরের পিঠা ভাগের কাহিনীটা আপনারা জানেন কিনা? জানেন আপনারা? বানর পিঠা ভাগ করে আর কি, যখন এটা এদিকে পাল্লা ভারী হয় ওই পিঠাটা উঠে এসে খায় বেড়ায়। তারপর যখন থাকে এই পিঠাটা এই পাল্লা ভারী হয়, তখন আবার ওই পাল্লার থেকে পিঠা একটা উঠে খায় ফেলে। এইভাবে পিঠা ভাগ করতে করতে দেখা গেল পিঠা আর থাকে না। আজকে আমাদের সমাজের রাজনীতিবিদরা বড় মিয়া, ছোট মিয়া, মেজো মিয়া, সেজো মিয়া, ছোট মিয়া সবাই বলছে আপনার তাদের ভাগ চাই। আজকে হাতির ঝিল দিয়ে রাতে যখন যাই, কোনো সময় যাই তো অনেক রাতে যাই, অনেক সময় গাছ ছমছম করে, এই বুঝি কোনো দুর্ঘটনা ঘটলো। এই হাতির ঝিলে আপনাদের বাড়ির কাছে, এটা তো আগে এরকম ছিল না, আপনারা জানেন, কারণ আমি এই মধ্যভাগে 17 বছর থাকছি, এটার রাস্তাঘাট সবই আমি জানি। এইখানে আমি ছিলাম আব্দুল খালেক সারওয়ার, তাই নো এভরি মানে কিস অ্যান্ড কর্নার। এইখানে হাতির ঝিল হয়েছে, ভালো হয়েছে, এটা দিয়ে রাস্তা খুলছে, কিন্তু এই জায়গায় কত পুরুষ, কত যুবক যুবতীদের জীবন গেছে হাতির ঝিলে, ছিনতাই হয়েছে। এরপরে আমাদের কত মানে সে মহাখালী বাস স্ট্যান্ড, কারণ বাজার, ভালো আওয়াজ পাওয়া যায় না সেখানে, সেখানকার আবার সেই আপনার কাছারির কর্তা ব্যক্তির পরিবর্তন হয়েছে, কাছারির পরিবর্তন হয় না। এখনো সমানভাবে আপনার খাজনা আদায় করা হচ্ছে। কাজে এসব কিছু তো বন্ধ করতে হবে। আজ পর্যন্ত ইসলামী ব্যাংকের মতো একটি বড় ব্যাংক, যেটার প্রতিষ্ঠাতা জামাত ইসলামী, আমরা কখনো বলি নাই ওই আবু সাইদও আমাদের ছেলে, মুগ্ধও আমাদের ছেলে, আমরা কখনো বলি নাই যে এটা শিবিরের ছেলে। আর আমরা এটা পার্টিজেন করতে চাই নাই, পার্টির কৃতিত্ব দিতে চাই নাই, কিন্তু লোকেরা বলে যে আমাদের কৃতিত্ব ছিল। তো কাজেই এইসব কিছু যদি বন্ধ করতে হয়, তাহলে আপনাদেরকে এমন লোক তালাশ করতে হবে যাদের ট্রাক রেকর্ড ভালো হয়। ট্রাক রেকর্ড বোঝেন? এই যে দৌড় দেয় না, দৌড়ের জায়গা থাকে না, যেমন মধুবাগ মাঠ, এটা চারিদিক দিয়ে দৌড়ে আসলে যদি 5 জন লোক দৌড় দেয়, তাহলে প্রত্যেকের ট্রাক রেকর্ড বোঝা যাবে যে কে কিরকম দৌড়াইলো আর কি। তা আমাদের ছোটখাটো কিছু ট্রাক রেকর্ড আছে, যেমন ইসলামী ব্যাংকের ট্রাক রেকর্ড আছে। সেই ট্রাক রেকর্ডে আমরা কি করেছি, আমরা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ ব্যাংক করেছি, যেটাকে ক্যামেল ব্যাংকিং ব্যাংক বলা হচ্ছে। এবং এই ব্যাংকে কোনো খেলাপির ব্যবস্থা ছিল না, যেটা হাসিনা লোপাট করে দিয়েছে। এখনো পর্যন্ত নতুন লোকেরা আবার লোপাট করার পায়তারা করছে আর কি, এবং পুরাতন লুটেরাদের তারা আশ্রয় দেওয়ার ব্যবস্থা করছে আর কি। আমরা ইবনে সিনা করছি, আমি নিজে ইবনে সিনা ছিলাম, কাজে এটা বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। তো কাজেই আমাদের দুইজন কাজে আমরা যে দেশ গড়ার কাজ করতে পারি তার সাক্ষরটা আমরা রেখেছি। বাংলাদেশের জামাত ইসলামী একমাত্র মানে রাজনৈতিক দল, যে দল সারা দেশে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা তৈরি করেছে বিভিন্ন জায়গায়। আপনার আলোচনা করলে বহুত বলা যাবে। বিশ্ববিদ্যালয় আমরা করেছি, চিরাঙ্গে বিশ্ববিদ্যালয় আছে, ঢাকাতে আছে, যেগুলো আমরা করেছি। আমাদের 2 জন মন্ত্রী ছিল,
এই দুইজন মন্ত্রী সম্পর্কে তাদেরকে এই দুজনকেই ফাঁসি দিয়ে ঝুলানো হয়েছে। তারা শাহাদত বরণ করছেন, নির্বিঘ্নে ফাঁসির দলিতে নিজেদের গলা দিয়ে দিয়েছেন, কিন্তু স্বৈরাচারের কাছে তারা আত্মসমর্পণ করে নাই। কিন্তু তাদের সম্পর্কে আজও পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ কেউ করতে পারে নাই। একটি কারণে জামাত ইসলামী যারা আমিরের জামাত থেকে শুরু করে যারা দায়িত্ব আছে বিভিন্ন পর্যায়ে, জেলা পর্যায়ে, এই মহকুমা পর্যায়ে, আপনার এই থানা পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে আমাদের সম্পর্কে কোনো এই ধরনের অভিযোগ নাই। কারণ এটা খুব সুস্পষ্ট, মানুষ যখন আল্লাহকে ভয় করে তখন সে কোনো কিছু অন্যায় করতে ভয় পায় না। কেমন ভয় পায়? রোজা নামাজ পড়লে তো লোকেরা দেখে, নামাজ না পড়লে কে পাইবে নামাজ পড়ে নাই। তো রোজা রাখে কেউ যদি গোপনে খায় তাকে ওটা ভাবে। কিন্তু আমাদের মুসলমান নাকি রোজা রাখে খায়, কেন খায় না? আল্লাহর ভয়তে খায় না। কাজে যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা লোকেদের পয়সা, লোকেদের সম্পত্তি, অধিকার খর্ব করতে ভয় পাবে। এমন লোক আমাদের দরকার। আর যদি আমরা এই সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে কি হবে? তাহলে আবার যে গর্তে আমরা ছিলাম সেই গর্তেই পড়ব। আমাদের সম্পর্কে খুব বেশি চিন্তা আপনারা করবেন না, দোয়া করবেন না। কারণ আমরা জেল খাইয়া, মাইর খাইয়া, শহীদ হইয়া, আহত হইয়া সমস্ত কিছুর অভিজ্ঞতা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। তাই যদি আবারও দেয় তাহলে আমরা এই পথ অবশ্যই অতিক্রম করবো ইনশাআল্লাহ। কিন্তু কোনো অন্যায়ের কাছে, কোনো জুলুমের কাছে, কোনো কিছুর কাছে আমরা অবশ্যই আত্মসমর্পণ করব না। আমার বক্তব্য আমি শেষ করছি, আরেকটি কথা না বললেই নয়, বলা দরকার। আপনারা দেখেছেন যে বর্তমানে ইরান এবং ইসরায়েল যুদ্ধ হচ্ছে। আর এখানে ইসরায়েল হলো জালেম, ইসরায়েল হলো আক্রমণকারী, আর তার দোষর হলো আমেরিকা, তার প্রভু হলো আমেরিকা। আমি ধিক্কার দেই ওই মধ্যপ্রাচ্যের সমস্ত রাষ্ট্রগুলোকে যারা মাত্র কয়েকদিন আগে ট্রাম্পকে কিভাবে যে সম্বর্ধনা দিচ্ছে এটা বলা ভাষায় প্রকাশ করা যায় না। একটা মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত, তার দুই পাশে মহিলাদেরকে দাঁড় করাইছে সাদা শাড়ি পরে, আর ওই মেয়েরা আপনার চুল ঝাঁকায় ঝাঁকায় ট্রাম্পকে আপনার সম্বর্ধনা জানাইছে। অধপতনের তো সীমা থাকতে হবে, সীমাহীন। একজন মুরব্বী বলছিল যে গায়ে কি কাপড় ছিল কিনা, আমার তো মনে হয় ভবিষ্যতে কাপড় খুলেই সম্বর্ধনা দিবে একটা। কাজেই এই জালেমকে রুখতে হবে। একটা কথা বলা দরকার, মনে রাখবেন যে অস্ত্র বেশি হইলেই, টেকনিক উন্নত হইলেই জিতা যায় না। তাইলে ভিয়েতনামে আমেরিকা জিতত, তাইলে আফগানিস্তানে রাশিয়া জিতত, আফগানিস্তানে আমেরিকা জিতত, সেই সিরিয়াতে রাশিয়া জিততে পারছে না। তাদের কোনো বিমান ছিল না, কিছু ছিল না, কিন্তু আফগানিস্তান থেকে যেভাবে পালাইছে বিমানে ধীরে ধীরে পালাইছে। কাজেই আজকে আপনারা একইভাবে যেরকম ইরানে বোমা মারতেছে, একইভাবে ফিলিস্তিনদেরকে হত্যা করতেছে। আজকে ফিলিস্তিনদের কোনো ঘর বাড়ি নাই, তাদের কোনো আপনার খাবার নাই, তাদের কোনো শেল্টার নাই, তাদের কোনো হাসপাতাল নাই, কোনো কিছুই নাই। ওই রিলিফের খাবার আনার জন্য যখন যায় তখন উপর থেকে বোমা মারে তাদের। কাজে মুসলমানরা আমাদেরকে প্রস্তুত হতে হবে বৃহত্তর জিহাদের জন্য, আমাদেরকে প্রস্তুত হতে হবে। তো সেই জন্য আসুন আমরা সকলে মিলে আমরা বাংলাদেশকে আগামী নির্বাচনে আপনারা আপনাদের ভোট যাতে আমরা আমাদের সঠিকভাবে প্রয়োগ করতে পারি সেইটা নিশ্চিত আমাদের করতে হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা অনেকক্ষণ বসে আমাদের কথা শুনেছেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমরা তৌফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।